রাতুল আস্তে আস্তে কায়াসার শরীর থেকে চাদরটা সরাতে থাকে। তবে এর মধ্যে কায়াসার ঘুম ভেঙে যায়, তবে পুরোটা নয়। কায়াসার পুরোপুরি হুঁশে না থাকলেও সে এতটুকু অনুভব করতে পারছে যে তার সাথে খারাপ কিছু হতে চলেছে। সে তার দুর্বল হাতে চাদরটা আঁকড়ে ধরে। কিন্তু এত কম শক্তি নিয়ে কি আর কায়াসা রাতুলের সাথে পেরে উঠবে? রাতুল টান দিয়ে কায়াসার গায়ে থেকে চাদরটা সরিয়ে ফেলে। প্লিজ আমার সাথে বাজে কিছু করবেন না, আমি আপনার পায়ে পড়ি। বিড়বিড় করে বলে কায়াসা, কিন্তু কায়াসার কোনো কথায় রাতুলের কানে ঢোকে না। রাতুল আস্তে আস্তে কায়াসার জামায় হাত দিতে থাকে। আচমকা কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করে। রাতুল পিছনে ফিরে দেখে একটা মাস্ক পরা লোক দরজার কাছে দাঁড়িয়ে আছে। এই কে আপনি? এভাবে হুট করে কারো রুমে ঢুকতে নেই জানেন না? ওহো, তুই আমাকে ম্যানার শেখাচ্ছিস? বাহ, সে নিজে কোনো কিছু মানে না, সে আমাকে ম্যানার শেখাতে এসছে। এই যে কে আপনি বলুন তো? আর এভাবে তুই তুই করে কথা বলছেন কেন? আমি আমি হচ্ছি তোর জাম। তোর সাহস দেখে আমি বড়ই অবাক। যেখানে কেউ আমার কায়ু পাখির সাথে বাজে ব্যবহার করলেও আমি তাকে জীবিত ছাড়ি না, সেখানে তুই তো আমার কায়ু পাখির সতীত্ব নষ্ট করার চেষ্টা করেছিস। তোর এত সাহসের কাজের জন্য তোকে পুরস্কৃত করা দরকার, আর তোর পুরস্কার হচ্ছে মৃত্যু। এই তুই কি মদ খেয়ে মাতালো আছিস নাকি? নাকি মেয়ে দেখে মাথা ঘুরে পড়ে গিয়েছিস? ভাগ, লাগবে লাগলে বল, আমার পরে তোকেও সুযোগ করে দেবো, কিন্তু হ্যাঁ এর জন্য দামও দিতে হবে। আমি আর ফ্রিতে কিছু দিই না। খুব বেশি বলে ফেলেছিস। ঈশান পাশে থাকা ফুলদানিটা নিয়ে রাতুলের মাথায় জোরে বাড়ি দেয়। এতে করে রাতুলের মাথা ফেটে রক্ত পড়তে থাকে, আর একসময় রাতুল বেহুশ হয়ে যায়। ঈশান একবার মাটিতে পড়ে থাকা রাতুলের দিকে তাকায়, তার কায়াসার দিকে তাকায়। কায়াসা এখনো বিড়বিড় করে যাচ্ছে। এটা দেখে ঈশান একটা দীর্ঘশ্বাস নেয়। কিরে কায়ু, উঠে পড়েছিস? শরীর কেমন লাগছে এখন? ইতি রুমে ঢুকতে ঢুকতে প্রশ্ন করে, হুম, ঠিক আছে, কিন্তু তুই আমার বাড়িতে এত সকালে? আমি তো কাল রাত থেকে এখানে আছি। কিন্তু আমার যতটুকু মনে আছে, আমি তো কাল রাতে আরোহীর জন্মদিনের পার্টিতে ছিলাম। আমার শরীরটা খারাপ লাগছিল, তাই আরোহী আমাকে একটা রুমে শুয়ে দিয়েছিল। তাহলে বাড়ি এলাম কি করে? তোকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, হোটেল রুমে তো বেহুশ হয়েছিলি তুই। কি? তুই কি করে জানলি আমি কোথায় আছি? ইতি আরোহীর পাশে বসে তাকে বলতে থাকে তার দিক থেকে সে কি জানে। ফ্ল্যাশব্যাক। মাত্র রেস্টুরেন্টে এসে পৌঁছেছে ইতি। সে এসে প্রথমেই কায়াসাকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে দেখতে পায় না। কায়াসাকে খুঁজতে খুঁজতে ইতি আরোহীকে পেয়ে যায়। এই আরু, আরে ইতি, তুই এসেছিস? এত দেরি হলো কেন আসতে? কেক তো কখন কেটে শেষ হয়ে গিয়েছে। আসলে গাড়িতে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আয়ু কোথায়? ওকে তো দেখছি না, ওকে চলে গিয়েছে? আরে না না, ও এখানেই আছে। তাহলে দেখছি না যে। আসলে ওর একটু শরীর খারাপ লাগছিল, তাই আমি ওকে এখানে একটা রুমে বিশ্রাম করতে বলেছি। ও চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দেইনি। একা এই খারাপ শরীর নিয়ে গেলে যদি কোনো সমস্যা হয়ে যায়। ইতি কি বলবে তার আগেই তার ফোন বেজে ওঠে। ইতি ফোনের দিকে তাকিয়ে দেখে আননোন নম্বর থেকে ফোন এসেছে। হ্যালো, কে বলছেন? কায়াসা এখানের একটা রুমে আছে, তুমি তাড়াতাড়ি ওর কাছে যাও। ও মোটেও এখানে সেফ না। তাড়াতাড়ি ওর কাছে যাও, নয়তো আবারও বাজে কিছু হয়ে যেতে পারে। হ্যালো, কে বলছেন আপনি? আমি কে সেটা পরে জানতে পারবে, কিন্তু এখন কায়াসার তোমাকে প্রয়োজন। তাড়াতাড়ি ওর কাছে যাও। ফোন কেটে যায়। ইতি ভুরুকুসকে ফোনের দিকে তাকিয়ে থাকে। আরু, কায়ু কোন রুমে আছে? আমাকে সেখানে নিয়ে চল। আরোহী ইতিকে কায়াসা যেখানে আছে সেখানে নিয়ে যায়। দরজা খুলে ইতি দেখে কায়াসা শুয়ে আছে। ইতি কায়াসার কাছে গিয়ে ওকে ডাকতে থাকে। কায়ু, এই কায়ু, ওঠ, দেখ আমি চলে এসেছি। কায়ু। কায়াসা কোনো উত্তর দেয় না, শুধু বিড়বিড় করে যাচ্ছে। কায়াসার এই অদ্ভুত ব্যবহারে ইতির কপাল কুঁচকে যায়। সে ধাক্কা দিয়ে আরো কয়েকবার কায়াসাকে ডাকে, কিন্তু কায়াসার চোখ খোলে না। আরোহী, কায়াসা উঠছে না কেন? আরোহী এতক্ষণ চুপচাপ ইতির পিছনে দাঁড়িয়েছিল। সেও কায়াসার না ওঠা দেখে অবাক। আমি জানি না রে ইতি, আমি তো যখন ওকে রেখে গিয়েছিলাম তখন তো ও ঠিকই ছিল। তাহলে কি ওকে ভূতে এরকম করে দিয়ে গেছে? বিরক্তি নিয়ে বলে ইতি। প্রথমে ফোন আর এখন কায়াসার অবস্থা দেখে
ইতির চিন্তা হতে থাকে কায়াসাকে নিয়ে। এরই মধ্যে আবারও ইতির ফোন বেজে ওঠে। ইতি দেখে আবারও সেই নম্বর থেকে ফোন এসেছে। এবার ইতি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে নেয়। তবে এবার সে কিছু না বলে অপর পাশের মানুষটাকে বলার সুযোগ করে দেয়। কায়েশাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও। এই জায়গাটা কায়েশার জন্য মোটেও সেফ না, সে সাথে তোমার জন্য। তোমরা দুজনে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। পারলে তোমার এই বান্ধবীকে বলো এই ফালতু পার্টি শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। আর বাড়িতে গিয়ে কোনো পরিষদে ডাক্তারকে ফোন করে থাকবে। কায়েশাকে ডাক্তার দেখানোর প্রয়োজন। যেরকম বলছি সেরকমটা তাড়াতাড়ি করো, নয়তো ভালো হবে না। ইতির আর কোনো কথা না বলে আরোহীকে বলে কায়াসাকে একপাশে ধরতে। ইতি আর আরোহী মিলে কায়াসাকে ইতির গাড়িতে তোলে। গাড়ি ছাড়ার আগে ইতি আরোহীকে তার জন্য ঈশানের বলা কথাগুলো বলে, কিন্তু মনে হয় না এতে আরোহীর মধ্যে কোনো প্রভাব পড়েছে। ফ্ল্যাশব্যাক এন্ড। কিন্তু তুই বেহুশ হলে কি করে? কি হয়েছে? আমি জানি না রে, আমি তো ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করে অস্বস্তি লাগতে শুরু করলো। তারপর ওয়াশরুমে গিয়ে বমি করলাম। শরীরটা খারাপ লাগছিল, তাই আরোহী একটা রুমে নিয়ে গেল। আমি শুয়ে পড়েছিলাম। এরপর আর কিছু মনে নেই। তুই কি কিছু খেয়েছিলি? না তো। ঠিক মতো মনে কর, তা না হুট করে তো এরকম হওয়ার কথা না। কোনো খাবার না হলেও পানি, জুস বা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলি? আরে ওই রাতুল, 1 মিনিট। তুই তখন কি যেন বলেছিস? ওই লোকটা তোকে ফোনে কি বলেছিল? এটা বলেছিল না তাড়াতাড়ি ওর কাছে যাও, নয়তো আবারও বাজে কিছু হয়ে যেতে পারে? এটাই বলেছিল তো? হুম। কায়াসার চোখ বন্ধ করে আবারও চিন্তা করতে থাকে। এবার আস্তে আস্তে কিছুটা হলে মন পড়ছে তার সাথে কি হয়েছিল। সব ভেবেচিন্তে কায়াসা বুঝে যায় রাতুলে এসব করেছে। এটা ভাবতে একদিকে কায়াসার যেমন রাগ হচ্ছে, তেমনি গায়ে কাঁটা দিয়ে উঠছে। এটা ভেবে যে কাল রাতে সে কত বড় একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। তুই কি ভাবছিস? বলি না তো, রাতুলটা কে? আরোহীর বয়ফ্রেন্ড। খুবই গম্ভীরভাবে বলে কায়াসা। কি? আরুর বয়ফ্রেন্ড? অবাক হয়ে প্রশ্ন করে ইতি, কারণ সেও বিশ্বাস করতে পারছে না। হুম। কিন্তু কিভাবে কে? ও তো আমাদের আগে বলেনি। কায়াসা আরোহীকে রাতুল আর আরোহীর ব্যাপারে সব বলতে থাকে, শুধু রাতুলের কথা জঘন্য কাজটা বাদে। তার মানে আরোহী আমাদের কাছে ওর বয়ফ্রেন্ড সম্পর্কে লুকিয়েছে, কিন্তু কেন? আমাদের বললে কি হতো? জানি না কেন লুকিয়েছিল। তোর কথা শুনে আমি যা বুঝতে পারছি, রাতুল ছেলেটা মোটেও সুবিধার না। আচ্ছা, আবার এটা নয় তো যে রাতুল তোকে কিছু খেতে দিয়েছে আর তার সাথে বাজে কিছু করার চেষ্টা করেছে? ইতির কথা শুনে কায়াসা কিছু না বলে মাথা নিচু করে থাকে। কি হলো? কিছু বলছিস না কেন? তার মানে আমি যেটা সন্দেহ করছি এটাই ঠিক, রাতুলই? আমি জানি না, তবে আমারও তাই মনে হচ্ছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে কায়াসা। ওই রাতুলকে তো আমি ছাড়বো না, আর আরোহীকে তো মোচও না। আমি এক্ষুনি আরোহীর ফোন থেকে সব জানাচ্ছি। ইতি, থাম থাম, শান্ত হ। কি করছিস তুই? এভাবে হুট করে কোনো কিছু করা ঠিক নয়। তুই আরোহীকে এখন এসব বলে ও মোটেও বিশ্বাস করবে না, উল্টো আমাদের অবিশ্বাস করবে। তাড়াহুড়ো করে কোনো কিছু করা মোটেও ঠিক হবে না। তাই বলে কি এসব কিছু জেনেই ভেবে চুপ করে থাকবো? আমরাও জানাবো, তবে এখন নয়, সময় হলে প্রমাণ সহ জানাবো। ইতি চোখ বন্ধ করে নিজের রাগ দমানোর চেষ্টা করে। এরপর কায়াসার হাত ধরে বলে, আমাকে ক্ষমা করে দিস কায়ু। আজ আমার জন্য তোকে এই পরিস্থিতিতে পড়তে হলো। আমি যদি তোকে জোর না করতাম পার্টিতে যাওয়ার জন্য, তো তুই রাজি হতি না, আর না যেতি। আর আমার যদি পার্টিতে যেতে দেরি না হতো, তাহলে তোর সাথে থাকতে পারতাম, আর তোর এই পরিস্থিতিতে পড়তেই হতো না। আমাকে ক্ষমা করে দে কায়ু। আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। আজ আমার ভুলের জন্য তোর। ইতি আর কিছু বলতে পারে না। সে অঝরে কান্না করছে। সে ভাবতেও পারছে না তার জন্য আজ তার বেস্ট ফ্রেন্ড এত বড় একটা জঘন্য পরিস্থিতিতে পড়েছিল। কায়াসা ইতিকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। অনেকক্ষণ কান্না করার পর ইতি কান্না বন্ধ করে। হে বোকামে, এভাবে কান্না করছিস কেন? তুই কি ছোট বাচ্চা নাকি? আর যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই। ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এটাকে আমরা পাল্টাতে পারবো না। এখন এসব ভুলে যা। আর এর জন্য তোকে না দোষ দিয়েছি আর না দেব, তাই এত গিল্টি ফিল করার কিচ্ছু নেই। ইতি কায়াসাকে শক্ত করে জড়িয়ে ধরে। কায়াসাও হাসি মুখে ইতিকে জড়িয়ে ধরে, কিন্তু তার মাথায় অন্য কিছু চলছে।
টেবিলে বসে সকালের নাস্তা করছে কায়াসা আর ইতি। হঠাৎ কিছু মনে পড়তেই ইতি কায়াসার দিকে ঘুরে বসে। আচ্ছা কায়ু, আমাকে একটা কথা বলতো। কি? ওই লোকটা কে ছিল যে আমাকে ফোন করেছিল? কথা শুনে তো মনে হলো লোকটা তোকে চেনে, তোর সব কাজ সম্পর্কে তার জানা। ইতির কথা শুনে কায়াসার খাওয়া বন্ধ হয়ে যায়। সে নিচের দিকে তাকিয়ে মুখের খাবারটা আস্তে আস্তে নাড়তে থাকে। কি হলো, কিছু বুঝিস না কেন? কি বলবো? আমার জানা থাকলেই বা তোকে কিছু বলবো? যখন আমি কিছু জানি না তখন তোকে কি করে বলবো? তুই জানিস না মানে? তুই যদি কিছু নাই জানতিস তাহলে তোর পক্ষে এতটা নর্মাল থাকা সম্ভব ছিল না। তুই ওই লোকটার ব্যাপারে আগে থেকে জানিস। সত্যি করে বলতো ঘটনা কি? কিছুক্ষণ চুপ করে থেকে কায়াসা আস্তে আস্তে ইতিকে সব বলে এতদিন তার সাথে কি কি হয়েছিল সব শুনে ইতি খুব বেশি ভয় না পেলেও সে অবাক হয়। কি বলছিস তুই এসব? লোকটা মানুষও খুন করেছে? আর কয়েক মাস আগে যে ইফাত ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমি রক্ত দিয়েছিলাম, মনে আছে? হুম। ওই অ্যাক্সিডেন্টের পিছনেও ওনার হাত ছিল। কিন্তু কেন? এখানে ইফু ভাইয়া আবার কি করলো? ওনার দোষ ছিল। আমি ওনার সাথে কলেজে গিয়েছিলাম। কি? এত একটা কারণে? শুধু একটাই নয় মিস্টার আদ্রিক, আমাকে বাড়ি ড্রপ করে দিয়েছিল বিধায় উনি ওনারও অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন। বুঝলাম। কি? এই যে লোকটা তোর প্রতি খুবই পজিটিভ, কিন্তু যতই উনি তোকে ভালোবাসো কিন্তু ওনার কাজটা মোটেও ঠিক নয়। এটাকে ভালোবাসা না, সাইকোগিরি বলে। হ্যাঁ, এটা ঠিক। ওই ছেলেগুলোকে মেরে উনি ঠিক করেছেন, কারণ আইন প্রমাণের কারণে ওদের ধরতে ব্যর্থ হয়েছে। কিন্তু ইফু ভাইয়া আর আদ্রিক স্যারের সাথে উনি যেটা করেছেন ওটা মোটেও যুক্তিযুক্ত নন। জানি আমি সেটা, কিন্তু কি করব তাই বুঝতে পারছি না। আমি কি করি না করি সব কেমন করে যেন উনি জানতে পেরে যায়। হয়তো উনি তোর উপর নজর রেখে চলেছেন। কি বলছিস এসব তুই? আমি শিওর না, তবে হতেও পারে। ইতির কথা শুনে কায়াসার মনে ভয় আরো বেড়ে যায়। আচ্ছা, তোর কি মনে হয় কেউ তোকে ফলো করে? না, আমার তো সেই রকম কিছু কোনোদিনও মনে হয়নি। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করিস না, আমি আছি তো। এখন থেকে কোনো সমস্যা হলে আমাকে বলিস। হুম। আর শোন, আরোহীর সাথে যথাসম্ভব কম কথা বলবি। ওর জেদের কারণে আর ওর ক্যারেক্টারলেস বয়ফ্রেন্ডের জন্য তোর এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছিল। কিন্তু এতে তো ওর কি দোষ বল? ও কি আর জানতো ওর বয়ফ্রেন্ড এরকম? হ্যাঁ, তুমি তো মহান মানবী। এত বড় বিপদ মুখে পড়েও তোমার শিক্ষা হয়নি। বেশি কথা না বলে আমি যা বুঝি তা করো। আমি রাতুলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করব। কেন শুধু শুধু এইসব ঝামেলায়? এগুলো শুধু শুধু কোনো ঝামেলা না। ওর মতো জানোয়ারকে এইভাবে খোলা ছেড়ে দিলে না জানি আরো কত মেয়ের জীবন নষ্ট করবে। ওকে তো শিক্ষা দিতেই হবে, আর সেটা আমি যে কোনোভাবেই দিয়ে ছাড়বো। এখন তোকে যেটা বলছি সেটা কর। আমি আসছি এখন। দরজা ভালো করে লাগিয়ে রাখবি, না জেনে হুট করে দরজা খুলবি না। আর টিউশনের সাবধানে যাবি, দরকার পড়লে রিক্সা নিয়ে আসা যাওয়া করবি। কায়াসা মুখ দিয়ে কিছু না বলে বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে ইতির কথায় সায় দেয়। এখন দরজা বন্ধ করে যাও। ইতির পিছন পিছন কায়াসা দরজার কাছে আসে। ইতি বাইরে দাঁড়িয়ে থেকে কায়াসাকে দরজা বন্ধ করায় আর যাওয়ার আগে নিজেও একবার চেক করে নেয় যে কায়াসা ঠিকমতো দরজা বন্ধ করেছে কিনা। বিকেলবেলা একটু বিশ্রাম নিচ্ছে কায়াসা, কিন্তু ফোনের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম জড়ানো চোখে ফোন রিসিভ করে। হ্যালো। ঘুম ঘুম কণ্ঠে বলে কায়াসা। কায়ু, আমি আরোহী বলছি। বল। কোথায় তুই? বাসায় ঘুমাচ্ছি। কায়ু, তোর সাথে আমার জরুরি কথা আছে। বল। তুই এখন ঘুমের ঘোরে আছিস, বললেও কিছু বুঝবি না, তাই উঠে নর্মাল হয়ে বস। সব আলসেমি ছেড়ে কায়াসা উঠে বসে। বল, কি বলবি? কেমন আছিস তুই এখন? ভালো। এটা জানার জন্য ফোন দিয়েছিস? না, শোন না, কাল রাত থেকে রাতুলের কোনো খোঁজ পাচ্ছি না। ওকে সকাল থেকে কতবার ফোন দিয়েছি, কিন্তু ফোনও রিসিভ করছে না। আর এখন তো ফোনই বন্ধ। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। রাতুলের কথা শুনে আরোহীর প্রতি কায়াসার এক ধরনের বিরক্তির সৃষ্টি হয়। তুই রাতুল নামের ছেলেটাকে খুব ভালোবাসিস না? নিজের থেকেও বেশি। নিজের থেকেও বেশি কাউকে কখনোই ভালোবাসা যায় না। যদিও যায়, তবে ভাগ্য গুণে হাজারে একটা। কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না। মানে?
কায়াসার কথার মানে বুঝতে না পেরে আরোহী প্রশ্ন করে, কিন্তু কায়াসা আরোহীর কথায় গুরুত্ব না দিয়ে বলে, খুব বিশ্বাস করিস না ওকে? হুম। আচ্ছা, যদি কখনো জানতে পারিস ও তোর বিশ্বাস ভেঙেছে, ও তোকে যা দেখায় আসলে ও সেটা নয়, তাহলে? কিসব বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু না, সময় হলে বলবো কোনো দিন, চিন্তা করিস না। হয়তো ও কোনো সমস্যায় আছে বা কাজে ব্যস্ত আছে, তাই ফোনটা বন্ধ করেছে, বা হয়তো চার্জ নেই। এত ভাবিস না, নিজের খেয়াল রাখিস। আরোহীকে আর কোনো কথা বলতে না দিয়ে কায়াসা ফোনটা দেখে নেয়। কায়াসারও এখন আরোহীর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। তার মস্তিষ্কে ইতির কথার কিছুটা হলেও প্রভাব পড়েছে। তার মন আরোহীর এতে কোনো দোষ নেই, এটা বললেও তার মস্তিষ্কের একটা ক্ষুদ্র অংশ বলছে আরোহীরও এতে দোষ আছে। ওর দোষের কারণে সে তার সম্মান সতীত্ব সব হারাতে বসেছিল। টিউশনে এসে কায়াসা সেই স্টুডেন্টকে পড়াচ্ছে। স্টুডেন্ট অনিকার মা একটু উপরের ফ্ল্যাটে গিয়ে তখন দরজা খুলে কেউ ঘরে প্রবেশ করে। কায়াসা মনে করে অনিকার মা এসে, তাই সে নিজের মতো অনিকার দেখা খাতা কাটতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর কায়াসার মনে হতে থাকে কেউ তার দিকে তাকিয়েছে। কায়াসা ঘরটা পাশ করে দেখে ইমন তার পিছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছে। ইমনকে দেখে কায়াসা অন্য পাশে মুখ করে চোখ বন্ধ করে নেয়। তারপর চোখ খুলে আবারও অনিকার খাতা কাটায় মনোযোগ দেয়। ইমন কিছুটা দূরে থাকা সোফায় একদম কায়াসার সামনাসামনি বসে। কি খবর টিচার ম্যাডাম? মার খেয়েও শিক্ষা হয়নি, বেয়াদব ছেলে। বিড়বিড় করে বলে কায়াসা। কি ম্যাডাম, কি বিড়বিড় করছেন? কিছু না, আপনার হাত কেমন আছে? এটা তো একদম ফাটাফাটি আছে। তখনই দরজা খুলে আবারও কেউ ঘরে প্রবেশ করে। কায়াসা পিছন ফিরে দেখে অনিকার মা এসেছে। ও বাবা, তুই এসে পড়েছিস দেখি। বাহ, বেশ ভালো হলো তাহলে। আচ্ছা অনিকা, আমি আসি আজ। যা পড়া দিয়েছি তা পড়ে রেখো, আমি কাল এই সময় আসবো। চলে যাচ্ছ নাকি রিশাত? হ্যাঁ আন্টি, আজকের মতো অনেক পড়া হয়েছে, বেশি পড়ালে ও কভার করতে পারবে না। তা যা বলেছে। আচ্ছা আন্টি, আমি তাহলে আজ আসি। চলুন তাহলে টিচার ম্যাডাম, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ, সেটাও ভালো হবে। সন্ধ্যা হয়ে গিয়েছে, তার উপর তুমি মেয়ে মানুষ। না আন্টি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা আমার প্রতিদিনের কাজ, আমি চলে যেতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কায়াসা একবার ইমনের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়ে। কায়াসা বাড়ি এসে পৌঁছেছে সবেমাত্র 15 থেকে 16 মিনিট হলো। কায়াসা ড্রেস করে এসে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যেতে নেয় রাতের খাবার রান্না করার জন্য। এরপর আবার তাকে পড়তেও বসতে হবে। মাত্রই চাল ধুয়ে পাত্রে ঢেলেছে কায়াসা, এর মধ্যে কায়াসার ফ্ল্যাটের বেল বেজে ওঠে। কায়াসা ভাতের পাত্রটা চুলোর উপর দিকে দরজা খুলে যায়। আপনি? অবাক হলে বুঝি? বিপরীতে আদ্রিক বলে, আপনি হঠাৎ এখানে? বাইরে দাঁড় করিয়ে সব প্রশ্ন করবে নাকি ভেতরে আসতে দেবে? কায়াসা দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আদ্রিক ভেতরে এসে সোফায় বসে পড়ে। কেমন আছো? ভালো। শরীর ঠিক আছে এখন? হুম। এদিকে এসো, তোমার নামটা একটু চেক করে। তোমার কথা আমার মোটেও বিশ্বাস নেই। কাল যে দেখেছি বাবা। কাল দেখেছেন মানে? মানে কাল তো ড্রিঙ্ক করে বেহুশ হয়ে পড়েছিলে। আমি কোনো ড্রিঙ্ক করিনি, ওটা জাস্ট এমনিতেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর আপনি কি করে জানলেন আমি কাল বেহুশ হয়েছিলাম? কারণ তোমার চেক আপ আমিই করেছি, আর ডাক্তার হয়ে রোগীর অবস্থা জানবো না, এটা তো হয় না। আপনি চেক আপ করেছেন মানে? মানে বলছি শোনো। ফ্ল্যাশব্যাক। সবেমাত্র কয়েক মিনিট হলো আদ্রিক হসপিটাল থেকে ফিরেছে। সারা দিন ক্লাস, হসপিটাল, অপারেশন সব মিলে আদ্রিকের শরীর প্রচুর ক্লান্ত। ড্রেস চেঞ্জ না করে এই বিছানায় শুয়ে পড়ে আদ্রিক, কিন্তু তার বিশ্রামের ব্যাঘাত ঘটাতে তার ফোনটা বেজে উঠল। আদ্রিক একটা ক্লান্তি ভরা নিঃশ্বাস নিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? স্যার, আমি ইতি, কায়াসার বান্ধবী। হ্যাঁ ইতি, বলো। এত রাতে ফোন দিলে, কোনো দরকার? স্যার, আপনি এখন কোথায়? বাসায়। কিন্তু কেন? স্যার, আপনি প্লিজ একটু কায়াসার বাসায় আসতে পারবেন? আপনাকে এখন খুব দরকার, প্লিজ স্যার, না করবেন না। এই মুহূর্তে আমার শুধু আপনার কথাই মনে পড়লো। আমি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করতে পারছি না, ডাকতেও পারবো না।
এই কয়েকদিনে আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি আপনি কেমন মানুষ, আর সেই সাথে আপনি কায়েসারও পরিচিত। আপনাকে খুব দরকার স্যার, প্লিজ আপনি একটু কায়েসার বাসায় চলে আসুন। ইতির কথা শুনে আদ্রিক বুঝতে পারে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। সে আসছে বলে ফোনটা কেটে দেয় আর গাড়ির চাবি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। চিন্তিত অবস্থায় কায়াসার পাশে বসে আছে ইতি। বেলের শব্দ পেয়ে ইতি দৌড়ে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে আদ্রিক প্রশ্ন করে, কি হয়েছে? ভেতরে আসুন স্যার, বলছি আপনাকে। ইতি আদ্রিককে কায়াসার রুমে নিয়ে যায়। কায়াসাকে শুয়ে থাকতে দেখে আদ্রিক ভুরুকুচকে ইতির দিকে তাকায়। কি হয়েছে ওর? ঘুমিয়ে আছে নাকি নাকি জ্বর হয়েছে? না স্যার, ও ঘুমিয়ে নেই, আর না ও জ্বর, ও অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হয়ে আছে মানে কিভাবে? জানি না, আমাকে পার্টিতে এইভাবে অজ্ঞান অবস্থায় পেয়েছি। অনেক চেষ্টা করেছি জ্ঞান ফেরানোর, তো অনেকক্ষণ হয়ে যাবার পর ওর জ্ঞান ফিরছে না দেখে আপনাকে ফোন করলাম। আদ্রিক কায়াসার পাশে বসে তাকে চেক করে, তারপর ইতিকে বলে, নিশ্চয়ই হাই পাওয়ারে কোনো ওষুধ খেয়েছে বা নেশার কোনো কিছু খেয়েছে। এইভাবে ওর জ্ঞান ফিরে আসবে না, ওকে ইঞ্জেকশন দিতে হবে। আপনি নামটা বলুন, আমি নিয়ে আসছি। না, এত রাতে তোমার বাইরে যাওয়ার দরকার নেই, আমি নিয়ে আসছি। তুই বরং ওর পাশে বসো। ইতিও আর কোনো কথা বাড়ায় না, কারণ আসলে এত রাতে তার বাইরে যাওয়া ঠিক হবে না। আদ্রিক ওষুধ আনতে চলে যায়। এই ফাঁকে ইতি তার মাকে ফোন করে জানিয়ে দেয় আজ সে বাড়িতে আসবে না, সে কায়াসার বাড়িতে থাকবে। সেহেতু ইতির মা আগে থেকেই কায়াসাকে চিনত, তাই তিনি মানা করলেন না। এরই মধ্যেই আদ্রিক ওষুধ নিয়ে আসে। সিরিঞ্জের মধ্যে ওষুধ নিয়ে কায়াসাকে ইনজেক্ট করে দেয় আদ্রিক। সকালে জ্ঞান চলে আসবে, আর না আসলে আমাকে ফোন করে জানাবে। আমি আসছি এখন। ওর খেয়াল রাখবে, আর তুমিও সাবধানে থাকবে। এখনও ঠিক আছে, তাই ওর জন্য বেশি চিন্তা করতে হবে না। কিছু খেয়ে ওর পাশে শুয়ে পড়ো, আর দরজা জানলা চেক করে শুতে যাবে। ইতি আদ্রিকের কথায় মাথা নাড়িয়ে সায় দেয়। আদ্রিক চলে যায়। আদ্রিক যাওয়ার পর ইতি কিছু খায় না, সে চুপচাপ কায়াসার পাশে শুয়ে পড়ে। ফ্ল্যাশব্যাক এন্ড। তোমাকে চেক করা শেষ, এখন সব নর্মাল আছে, তবে নিজের খেয়াল রাখবে। আদ্রিকের কথা শুনে কায়াসার ধ্যান ভাঙে। আদ্রিক যে কখন কথা বলতে বলতে ওকে চেক করে ফেলেছে সেটা কায়াসা বুঝতেও পারেনি। এই নাও, ব্যাগটা ফ্রিজে রেখে দাও। কি আছে এতে? এখানে কিছু ফল আছে। এরকম দীর্ঘ সময় অজ্ঞান থাকা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই যথাসম্ভব বেশি বেশি খাবার খাবে আর ফল খাবে। পারলে সকালে একটু হাঁটতে বের হবে, এতে শরীর আরও ভালো থাকবে। আচ্ছা। শুধু আচ্ছা বললেই হবে না, যা বলেছি তা মানতে হবে, বুঝতে পেরেছ? হুম। আচ্ছা, তাহলে আমি আজ আসি। নিজের খেয়াল রেখো। কোনো ধরনের সমস্যা হলে বা শরীর খারাপ লাগছে আমাকে ফোন দেবে, আমি যথাসম্ভব আসার চেষ্টা করব। কায়াসা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আদ্রিক চলে যায় আর কায়াসা ফলগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেয়। ফ্রিজ খুলতে কায়াসার চোখে পড়ে ঈশানের দেওয়া চকলেটগুলো। চকলেটের বক্সটা খুলে তার থেকে একটা চকলেট মুখে পুরে দিয়ে কাজ করতে থাকে কায়াসা। আজ রাতেও ঈশান কায়াসের রুমে এসেছে। সে এসে চুপটি করে কায়াসার পাশে বসে আছে। সে শান্ত দৃষ্টিতে কায়াসার দিকে তাকিয়ে আছে। আমাকে ক্ষমা করে দিও সুই, আমি তোমাকে এত বড় একটা বিপদের সম্মুখীন হওয়া থেকে বাঁচাতে পারলাম না আমি তোমাকে পুরোপুরি রক্ষা করতে। কাল যখন তোমাকে অজ্ঞান অবস্থায় দেখেছি তখন নিজে মেরে ফেলতে ইচ্ছে করছিল। আমার অসাবধানতার কারণে তোমাকে ওই জানোয়ারের কবলে পড়তে হয়েছিল, কিন্তু তুমি ভেবো না, আমি এই ভুল আর কোনোদিন করবো না। আর ওই জানোয়ারটাকে তো আমি ছাড়বো না, ওকে এমন ভয়ঙ্কর শাস্তি দেব যে ও ভাবতেও পারবে না। এরপর চুপ হয়ে যায় ঈশান। তারপর কয়েক মিনিট পর কায়াসার হাত ধরে বলে, জানো কায়ু পাখি, তোমাকে আমি সুই কেন বলি? কারণ সুই ছোট হলেও তার কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সে ছিঁড়ে যাওয়া জিনিসকে জোড়া লাগাতে সাহায্য করে, আর একটা ছিঁড়ে যাওয়া জিনিসকে জোড়া লাগানোর জন্য সুইয়ের সাথে সাথে একটা সুতোরও প্রয়োজন। কারণ তারা যে একজন অন্যজনকে ছাড়া অসম্পূর্ণ, তারা দুজন মিলে একটা ছিঁড়ে যাওয়া জিনিসকে জোড়া লাগায়। সুইয়ের মধ্যে সুতো ঢোকানো কিন্তু সহজ কাজ নয়, তার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। তেমনি তোমার মনে জায়গা করে নেওয়াটাও কিছু সহজ নয়, তার জন্য ধৈর্য এবং ভালোবাসা প্রয়োজন। কিন্তু তুমি তো জানো, সত্যকে সুইয়ের মধ্যে দেরি করে হলেও একসময় ঢোকানো যায়। তেমনি তোমার মনে জায়গা করে নেওয়াটাও কোনো কঠিন কাজ নয়। আমি দেরি করে হলেও তোমার মনে জায়গা করে নেব। কথা আছে না,
অপেক্ষার ফল মিষ্টি হয়, তেমনি আমি জানি আমি তোমার মনে একবার জায়গা করে নিলে তুমি আমাকে মন উজাড় করে ভালোবাসবে, আর সেটাই হবে শুধু একটু সময় প্রয়োজন। ঈশান আর কিছু বলে, তখন তার ফোন বেজে ওঠে, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে কায়াশা তা শুনতে পায় না। ঈশান উঠে বারান্দায় চলে আসে। হ্যাঁ কুনাল, বলো। স্যার, ছেলেটার জ্ঞান ফিরেছে, অনেক চিৎকার চেঁচামেচি করছে। তুমি জানো না চিৎকার করলে কি করতে হবে? কিছুটা রেগে বলে, জি স্যার, কিন্তু আপনি রাগ করবেন ভেবে আর মুখ বন্ধ করিনি। ওকে, তুমি এখন ওর মুখ বন্ধ করে দাও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ঈশান ফোন কেটে দিয়ে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। তারপর আরও কয়েক মিনিট কায়াসার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে যেদিক দিয়ে এসে সেদিকেই চলে যায়। কায়াসার বাড়ি থেকে নিজের গোপন জায়গায় এসে পৌঁছালো ঈশান। ঈশান এসে জানতে পেরে কুলান তাড়াতাড়ি বেরিয়ে আসে। কুলানকে দেখে ঈশান প্রশ্ন করে, কি অবস্থা এখন? বেঁধে রেখেছি স্যার। গুড, তুমি এখানে থাকো, আমি ডাকলে তবে আসবে। ওকে স্যার। ঈশান ভেতরে ঢুকে যায়, তবে ঢোকার আগে নিজের মুখ ঢেকে নেয়। ঈশানকে দেখে রাতুল ভয় আর রাগে চিৎকার করতে থাকে, কিন্তু মুখ বন্ধ থাকার কারণে তার চিৎকারের শব্দ মুখের মধ্যেই রয়ে গেছে। কেমন আছেন মিস্টার রাতুল? আশা করি আমার খাতির যত্ন আপনার পছন্দ হয়েছে। রাতুল করে শব্দ করে যাচ্ছে। রাতুলের অবস্থা দেখে ঈশান জোরে জোরে হাসতে শুরু করে, তবে পরক্ষণেই শক্ত মুখভঙ্গিতে রাতুলের দিকে তাকায়। আমার গায়ে পাখির দেখে তুই খারাপ নজর দিয়েছিস, তাই না? ওর সম্মান নিয়ে খেলার চেষ্টা করেছিস, তাই না? খুব শখ না মেয়েদের সাথে এসব বাজে কাজ করার? আজ আমি তোর সব শখ পূরণ করব, এমনভাবে করব যেন তুই জীবন আর এই ধরনের কাজের কথা ভাববিও না। স্বপ্নতে এই ধরনের কাজ করার আগে 100 বার ভাববি। ঈশান জোরে কুলানের নাম ধরে ডাকে। ঈশানের শব্দ শুনে কুলান তাড়াতাড়ি ভেতরে চলে আসে। স্যার, কিছু লাগবে? যেটা তৈরি করে রাখতে বলেছিলাম ওটা রেখেছে তো? জি স্যার। নিয়ে এসো ওটা। কুলান দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়, আর 1 মিনিটেরও কম সময় নিয়ে সে আবার ফিরে আসে। স্যার, গ্লাভস। ঈশান কুলান থেকে গ্লাভসগুলো নিয়ে পরে নেয়। তার কুলানের হাত থেকে গরম লোহার রডটা নিয়ে চোখের ইশারায় কুলানকে বাইরে যেতে বলে। কুনাল একবার রাতুলের দিকে তাকিয়ে বেরিয়ে যায়। এটা কি জানিস? গরম লোহার রড। এটা ভাবিস নি এটা গলে যাবে, তবে আবার এটাও ভাবিস নি এটা ঠান্ডা। এটা গরমের মতো গরম না হলেও তোর শরীরের চামড়া জ্বালানোর জন্য একদম পারফেক্ট। কথা শেষ হওয়ার সাথে সাথে ঈশানে লোহার রডটা দিয়ে রাতুলকে মারতে শুরু করে। একদিকে গরম, তার উপর এত শক্ত একটা জিনিস, দুটো মিলে রাতুলের গায়ের অবস্থা কয়েক মিনিটের মধ্যে বেহাল হয়ে গিয়েছে। মুখ বন্ধ থাকার কারণে সে চিৎকারও করতে পারছে না। এরই মধ্যে রাতুলের শার্টের কয়েকটা অংশ পুড়ে গিয়েছে। প্রায় আধা ঘন্টা মারার পরে ঈশান থাকে। রাতুল ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ঈশান কিছুক্ষণ চুপ করে একটা চেয়ারে বসে থেকে তার উপর উঠে দাঁড়ায়। রুমের এক কোনায় থাকা হকি স্টিক নিয়ে রাতুলের সামনে দাঁড়ায় ঈশান। এই পা দুটো দিয়ে তুই আমার গায়ে পাখির কাছে গেছিলিস, তাই না? রাতুলের পায়ে হকি স্টিকটা ছোঁয়াতে ছোঁয়াতে বলে ঈশান। এরপর হুট করেই হকি স্টিক দিয়ে একটা বাড়ি বসিয়ে দেয় রাতুলের বাম পায়ে। ব্যথায় রাতুল কুঁকড়ে ওঠে। এই পা দুটো দিয়ে তুই আমার গায়ে পাখির দিকে এগিয়েছিলিস, আজ আমি তোর এই পা দুটো ভেঙে ফেলবো। কথা শেষ হওয়ার সাথে সাথেই ঈশান হকি স্টিক দিয়ে রাতুলের পায়ে এলোপাথাড়ি মারতে শুরু করে। ব্যথায় রাতুলের অজ্ঞান হওয়ার উপক্রম। এবারও অনেকক্ষণ মারার পর ঈশান থাকে, তবে এত মারার পরেও তার রাগ এখনো বিন্দু পরিমাণ কমেনি। এই হাত দিয়ে তুই আমার গায়ে পাখি কই নেশার ওষুধ মেশানো জুসটা দিয়েছিল না? এই হাত দিয়ে তুই ওকে খারাপভাবে স্পর্শ করেছিলি, তাহলে এই হাত দুটো এখনো কি করে ঠিক আছে? কি করে? শেষ কথাটা বলতে বলতে ঈশান রাতুলের হাতে হকি স্টিক দিয়ে মারতে শুরু করে। এবার আর রাতুল সহ্য করতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। মারতে মারতে অনেকক্ষণ পর ঈশানের খেয়াল হয় রাতুল অজ্ঞান হয়ে গেছে। এটা দিয়ে ঈশান হকি স্টিকটা নিচে ছুঁড়ে ফেলে দেয়। এই চোখ খোল, চোখ খোল, তোকে আমি এত শান্তিতে মরতে দেব না। অজ্ঞান হয়ে কি ভেবেছিস বেঁচে যাবি? মোটেও না। আমি তো অজ্ঞান অবস্থায় কিছু করবো না। তুই সজ্ঞানে থাকা অবস্থায় আমি তোকে কষ্ট দেব। কুনাল, জি স্যার। তাড়াতাড়ি ওর জ্ঞান ফেরাও।
ঈশান বাইরে চলে যায়। কুণাল বোতল থেকে পানি নিয়ে রাতুলের চোখে মারে। অনেকক্ষণ পানি দেওয়ার পরেও যখন রাতুল চোখ খুলছে না, তখন কুণাল বাইরে বেরিয়ে আসে। স্যার চোখ খুলছে না, এখন কি ইনজেকশন দিয়ে দিব? ঠিক আছে, তবে আমার নেক্সট আধা ঘন্টার মধ্যে ওর জ্ঞান ফেরেছে। কুণাল এসে একটা বক্স থেকে একটা ইঞ্জেকশন বের করে রাতুলকে দিয়ে দেয়। কেন যে নিজের কপালে নিজেই দুঃখ ডেকে আনলি? আজ তোকে ঈশান স্যার জীবিত ছাড়বে বলে মনে হয় না। কুণাল রুম থেকে বেরিয়ে পড়ে। আধা ঘন্টা পর ঈশান রুমে এসে দেখে রাতুল ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। রাতুলকে সজ্ঞানে দেখে ঈশান খুব খুশি হয়ে যায়। সে আস্তে আস্তে রাতুলের সামনে এসে দাঁড়ায়। ঈশানকে দেখে রাতুল ভয় পেয়ে যায়। কে মিস্টার রাতুল, কেমন আছেন এখন? আমার অতিথি আপ্যায়ন কেমন লেগেছে আপনার? রাতুল কিছু বলছে না, শুধু ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। ও, আমার অতিথি আপ্যায়ন বুঝি আপনার খুব ভালো লেগেছে। আচ্ছা, তাহলে আরও একটা আদর যত্ন তো আপনার করতেই হয়। ঈশান একটা কলম নিয়ে রাতুলের সামনে এসে দাঁড়ায়। জানিস, তোর চোখগুলো না আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে এই বাম চোখটা। আর আমার যেটা পছন্দ সেটা আমি নিজের করেই ছাড়ি, তাই তোর চোখটাও। কথা শেষ হওয়ার আগে ঈশান হুট করে কলমটা রাতুলের বাম চোখে ঢুকিয়ে দেয়। ব্যথায় রাতুল চোখ বন্ধ করে ফেলে। আর কয়েক সেকেন্ড পরে রাতুলের বাম চোখ থেকে রক্ত বের হতে থাকে। আমার কায়ু পাখির দিকে বাজে দৃষ্টিতে তাকানো আর তার সাথে খারাপ কাজ করার শাস্তি। আমি চাইলে তোকে মেরে ফেলতে পারতাম, তবে আমি তোকে একেবারে মারব না, তিলে তিলে কষ্ট দিয়ে মারব। পরের দিন সকালে সকালে তেমন কোনো কাজ না থাকায় আজ একটু বেশি সময় ধরে ঘুমাচ্ছে কায়াসা। কিন্তু তখন থেকে তার ফোনটা বেজে যাচ্ছে। তবে কাঁথা থেকে হাত বের করে ফোনটা ধরতে কায়াসার মোটেও ইচ্ছে করছে না। কিন্তু যখন দেখলো ফোনটা বন্ধ হওয়ার নয়, তখন বাধ্য হয়ে কায়াসা ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? কায়ু, আমি আরো বলছি। হ্যাঁ বল। এখনো ঘুমাচ্ছিস নাকি? কেন, কি হয়েছে? ক্লাসের টাইম কি আগে করে দিয়েছে নাকি? আরে না, ক্লাসের টাইম আগের মতোই আছে। আমি তোকে অন্য একটা কথা বলার জন্য ফোন করেছি। কি এমন জরুরি কথা বলবি যে এতবার ফোন করেছিস? কায়ু, রাতুলের খবর পাওয়া গিয়েছে। ও আচ্ছা। কায়ু, আমি তোকে কি বলছি তুই বুঝতে পারছিস? রাতুলের খবর পাওয়া গিয়েছে। এমনিতেই রাতুলের নাম শুনে কায়াসার মাথা গরম হয়ে গিয়েছে। তার উপর আরোহীর কথা শুনে তার রাগের সাথে সাথে বিরক্তি আরও বেড়ে গিয়েছে। বিরক্ত নিয়ে কায়াসা উঠে বসে। হ্যাঁ, আমি শুনতে পেরেছি তোর কথা। তোর সাথে রাতুলের কথা হয়েছে, এতে এত বড় কথার কি আছে? হয়তো সে একদিন তোর সাথে কথা বলেনি, এতে আরো হাইপার বা এক্সাইটেড হওয়ার কি আছে? কায়ু, রাতুল মোটেও ভালো নেই। কেউ ওকে খুব নৃশংসভাবে মেরেছে। ওর হাত পা চোখ কোনো কিছুই ভালো নেই। সকালে কেউ হসপিটাল থেকে ওর এক বন্ধুকে ফোন করেছিল, তারপর সবাই জানতে পারে রাতুলের অবস্থা খুব খারাপ। কায়ু, ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কথাগুলো বলতে বলতে আরোহী কান্না করে দেয়। রাতুলের জন্য খারাপ না লাগলেও কায়াসার আরোহীর জন্য খারাপ লাগে। আচ্ছা, কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই কলেজে যা, তারপর আমি কথা বলবো। আরোহী কিছু না বলে শুধু কান্নাই করতে থাকে। কায়াসা ফোনটা কেটে দেয়। তারপর ইতিকে ফোন দেয়। আরে কায়ু, আমি তোকেই ফোন দিতে যাচ্ছিলাম। তোকে আরোহী ফোন দিয়েছিল তাই না? কিছুক্ষণ আগেই। আমাকেও দিয়েছে, আর ওই শয়তানের কথা বলে বলে কান্না করছিল। আচ্ছা, তুই এখন এত ভাবিস না, কলেজ যাই, তারপর দেখা যাবে। আচ্ছা। ফোন কেটে দিয়ে কায়াসা কিছুক্ষণ চুপচাপ বিছানায় বসে থাকে। তারপর উঠে ওয়াশরুমে চলে যায়। অনেকক্ষণ ধরে অঝরে কান্না করে চলেছে আরোহী। তার দুপাশেই বসে আছে কায়াসা আর ইতি। ইতি আরোহীর কান্না দেখে প্রচুর বিরক্ত, আর কায়াসা চুপচাপ বসে আছে। যেভাবে কান্না করছে যেন মনে হচ্ছে ওর কাছের কেউ মারা গিয়েছে। বিড়বিড় করে বলে ইতি। তারা তিনজন এখন কলেজের ক্যান্টিনে বসে আছে। তারা ক্যান্টিনের এক কোণে বসে থাকায় আর আরোহী উল্টো মুখ করে বসার কারণে তার কান্না কেউ খেয়াল করছে না। ইতির এখন প্রচুর বিরক্ত লাগছে। অবশেষে আর সহ্য করতে না পেরে ইতি আরোহীকে মুখের উপর বলে দেয়, আরোহী প্লিজ চুপ কর, আমার এসব ভালো লাগছে না। এত কান্নার কি হলো? সামান্য আঘাতই তো পেয়েছে, এতে এত কান্নার কি হলো?
তুই এভাবে বলছিস কেন? তুই জানিস না ওর অবস্থা খুব খারাপ? ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কান্না করতে করতে বলে আরোহী। তুই কি দেখেছিস নাকি যে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে? আমাকে ওর বন্ধু বলেছে। হতেও পারে, আবার মিথ্যেও হতে পারে। অন্যদিকে তাকিয়ে কথাটা বলে ইতি। না, ওরা মিথ্যা কেন বলবে? ওরা যখন বলেছে তখন সত্যি ওর অবস্থা ভালো হবে না। লাইফ সাপোর্ট যদি থাকতো তাহলে সত্যি আমি খুশি হতাম। বিড়বিড় করে বলে ইতি। না জানি কোন জানোয়ার আমার রাতুলের এই অবস্থা করেছে। কত ভালো একটা ছেলে, আমাকে কতটা ভালোবাসে, না জানি ওর কতটা কষ্ট হয়েছে। কথা শেষ হতেই আরোহী আবারও ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে দেয়। যে ভালো ছেলে, আল্লাহ জানে কখন এই মেয়েটা সত্যিটা জানবে। বিড়বিড় করে বলে ইতি। হয়েছে, এবার কান্না বন্ধ কর, ক্লাসে চল। আমি যাব না, তোরা যা। ঠিক আছে কায়ু, চল। কায়াসা এতক্ষণ চুপচাপ বসেছিল। ইতি কায়াসার হাত ধরে তাকে টেনে ক্যান্টিন থেকে বের করে আনে। আরে ইতি কি করছিস? আরোর জন্য দাঁড়া। ওর আসতে হলে নিজে আসবে। ওর এসব ন্যাকা কান্না আমার মোটেও সহ্য হচ্ছে না। একটু হয়তো কেউ মেরেছে তাই বলে এত কান্না করার কি আছে? এভাবে বলছিস কেন? ও হয়তো রাতুলকে সত্যি ভালোবেসে ফেলেছে, তাই ওর জন্য কষ্ট পাচ্ছে। শোন কায়ু, এই 3-4 মাসে না কোনো ভালোবাসা হয়, যা থাকে সব মায়া আর টাইম পাস। এখন আরোহী ওই রাস্কেল রাতুলটার জন্য যেভাবে চিন্তিত, যেভাবে কান্না করছে, দেখ গিয়েছে এরকম, সে কোনোদিন তার বাবা মা অসুস্থ হলে এতটা চিন্তিত ছিল কি না? আসছে 2 দিনের বয়ফ্রেন্ড যত কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আর এসব ভাবিস না তো, ক্লাসে চল। এসব নিয়ে যত কথা বলবো তত আমার মাথা গরম হয়ে যাবে। কলেজ শেষ হওয়ার পর ট্যাক্সি এসে থাকে একটা হসপিটালের সামনে। ট্যাক্সি থেকে নামে আরোহী, ইতি আর কায়াসা। আরোহী তাড়াতাড়ি ভাড়াটা দিয়ে হসপিটালের ভেতরে ঢুকে পড়ে। ইতির মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে বিরক্ত নিয়ে আরোহীর পেছন পেছন যেতে থাকে। কায়াসা এদিক ওদিক দেখতে দেখতে ভেতরে ঢুকতে থাকে। হসপিটালটাকে চিনতে কায়াসার মোটেও সমস্যা হয়নি। এই হসপিটালে সে আগেও 2 বার এসেছে, কারণ এই হসপিটালে ইতির ভাই ইভানের ট্রিটমেন্ট হয়েছিল। আর এই হসপিটালে আদ্রিক ডাক্তার হিসেবে কর্মরত। আরোহী রিসেপশনে থেকে রাতুলের ব্যাপারে জিজ্ঞেস করছে, আর ইতি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে। কায়াসাও এসেছে তাদের পিছনে দাঁড়ায়। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ কায়াসা রিসেপশনিস্টের পিছনে থাকা দেওয়ালটাতে চোখে যায়। এখানে কর্মরত ভিন্ন ডাক্তারদের নাম দেয়া আছে। নিজের মনে অজান্তেই কায়াসা আদ্রিকের নামটা খুঁজতে শুরু করে, আর কিছু সময়ের মধ্যে সে পেয়েও যায়। সে পড়তে থাকে ওখানে কি কি লেখা আছে। এর মধ্যে ইতি কায়াসার হাত ধরে লিফটের মধ্যে ঢুকে পড়ে। আমরা কোথায় যাচ্ছি? বোকার মতো প্রশ্ন করে কায়াসা। তোর জামাইকে খুঁজে যাচ্ছি কাঠি। ইতির কথায় কায়াসা বুঝতে পারে আসলে সে কি বোকার মতো প্রশ্নই না করেছে। কায়াসা বা ইতি কেউ হসপিটালে আসতে চায়নি, কিন্তু আরোহী জোরাজুরিতে কায়াসা রাজি হয়ে যায়। ইতি আরোহীকে একা ছাড়তে রাজি নয়, বিধায় সেও কায়াসার সাথে আসে। লিফট এসে থামে 4 তলায়। আরোহী তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। ইতি এখনও কায়াসার হাত ধরে আসে। 420 নম্বর রুমে ঢুকে আরোহী। তার কয়েক সেকেন্ড পর ঢুকে ইতি আর কায়াসা। আরোহী তো এসেই আবারও তার কান্না শুরু করে দিয়েছে। রাতুল, কি হলো তোমার? কে করলো এরকম? প্লিজ চোখ খোলো রাতুল, দেখো তোমার আরোহী এসেছে। প্লিজ তুমি একবার চোখ খোলো, একবার আমার সাথে কথা বলো। এই প্লিজ, আমি তোমাকে আগে থেকেও বেশি ভালোবাসবো। প্লিজ একবার কথা বলো আমার সাথে। যত সব ঠং। আস্তে করে বলে ইতি। তবে এটা আরোহী না শুনলেও পাশে থাকার কারণে কায়াসা ঠিকই শুনতে পায়। তবে সে এখন সেদিকে মনোযোগ না দিয়ে রাতুলকে দেখছে। তার ব্যান্ডেজ করা পা দুটো উপরের দিকে ঝোলানো, হাত দুটো 2 দিকে ঝোলানো, একটা চোখ পুরো ব্যান্ডেজ। তবে গায়ে জামা থাকার কারণে তারা কেউ রাতুলের গায়ের ক্ষতগুলো দেখতে পায়নি। কায়াসা ইতি থেকে হাত ছাড়িয়ে আরোহীর পাশে এসে দাঁড়ায়। আরোহী প্লিজ, আর কান্না করিস না। তুই এরকম পাগলামি করলে তো তোরও শরীর খারাপ হয়ে যাবে। তখন আঙ্কেল আন্টির কি হবে তুই ভেবে দেখেছিস? প্লিজ কান্না বন্ধ কর।
কিন্তু কে শুনে কার কথা? আরোহী আপন মনে কান্না করে চলছে। আপনার কার পারমিশন নিয়ে কেবিনে ঢুকেছেন? কারো আওয়াজ শুনে তারা তিনজন পিছনে ফিরে তাকায়। আদ্রিক স্যার আপনি? আরোহী জিজ্ঞেস করে, আমি এই হসপিটালে ডাক্তার হিসেবে জব করি। আদ্রিক স্যার আপনি প্লিজ একবার দেখুন না, ও চোখ খুলছে না কেন? প্লিজ ওকে ঠিক করে দিন না। পেশেন্ট তোমাদেরকে? আসলে কায়াসা আমতা আমতা করে কিছু বলবে, তাই আগেই ইতি বলে দেয়, আমার আর কায়াসার কেউ না, তবে আরোহীর বয়ফ্রেন্ড। আদ্রিক ইতির কথা শুনে ভুরু কুঁচকে আরোহীর দিকে তাকায়। কায়াসা চোখের ইশারায় ইতিকে জিজ্ঞেস করে কেন সত্যি কথা বলল। ইতি তাকে চোখের ইশারায় চুপ থাকতে বলে। আরোহী, এটা হসপিটাল, তাই এখানে এত শোরগোল না করাই ভালো। তাই কান্না বন্ধ করো, নাহলে পেশেন্ট ধরে সমস্যা হতে পারে। আজিক স্যার, ওর কি হয়েছে? ইতি উৎসুক হয়ে জিজ্ঞেস করে। আসলে তার মনে এখনো সন্দেহ আছে, আসলেই কি রাতুলের কিছু হয়েছে নাকি ও নাটক করছে। ওর হাত আর পায়ের অনেকগুলো হাড় ভেঙে গিয়েছে। হাত পা সেরে উঠতে প্রায় কয়েক মাস লাগবে, বা বছরও লাগতে পারে। সে সাথে বাম চোখটাতে সমস্যা হয়েছে। এখন মূল সমস্যা কি সেটা আমি ঠিক এখন বলতে পারছি না, কারণ চোখের ব্যাপারটা আই স্পেশালিস্ট ভালো বলতে পারবেন। তবে আমি যতটুকু জানি ওর চোখটা আর ঠিক নাও হতে পারে। বিস্তারিত জানতে হলে তোমার চক্ষু ডাক্তারের কাছে গিয়ে জানতে পারো। আদ্রিকের কথা শুনে আরোহী আবারও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। ইতি আবারও বিরক্ত নিয়ে আরোহীর দিকে তাকায়। আচ্ছা, ওনার জ্ঞান ফিরলে কতটা সময় লাগবে? সেটা এখন বলা যাচ্ছে না, সেটা যে কোনো সময় ফিরতে পারে। তবে আমরা চেষ্টা করব 24 ঘন্টার মধ্যে যাতে পেশেন্টের জ্ঞান ফিরে আসে। এবার তোমরা বাইরে যাও, পেশেন্টের কাছে বেশিক্ষণ থাকা ঠিক না, এতে তোমাদের দুপক্ষেরই সমস্যা হতে পারে। আরোহী আসতে চাইছিল না, তবে ইতি তাকে জোর করে বাইরে নিয়ে আসে। আদ্রিক রাতুলকে চেক আপ করে অন্য রোগী দেখতে চলে যায়। আরোহী একটা চেয়ারে বসে এখনো কান্না করে চলেছে। কায়াস আরোহীর পাশে বসতে নিলে ইতি তাকে এক সাইডে নিয়ে আসে। কায়ু, আমার কি মনে হচ্ছে জানিস? কি? রাতুলের অবস্থা তোর ওই সুতোই করেছে। কারণ দেখ, ওর আগে তোর সাথে যখন কেউ খারাপ করেছে বা করার চেষ্টা করেছে, এরপর তাকে আর ভালোভাবে পাওয়া যায়নি। আর সুতো কিন্তু জানতো রাতুল তোর সাথে কি করতে চেয়েছে। তারপর সেই পার্টির রাত থেকে রাতুল লাপাত্তা ছিল। তার মানে সব মিলিয়ে এটাই দাঁড়ায় সুতোই রাতুলকে এইভাবে বাজেভাবে মেরেছে। আমারও তাই মনে হয়। আচ্ছা, তোর কাছে এবার কোনো চিঠি এসেছে? না, এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে থাকিস। এবারে তুই সুতোর জন্য বেঁচে গিয়েছিস, তবে সবসময় সে তোকে বাঁচাতে আসবে না। হুম। তবে তুই যাই বলিস না কেন, রাতুলের সাথে সুতো যেটা করেছে এটাতে আমারও একটা শান্তি কাজ করছে। সুতো তোকে জানে ছেড়ে দিয়েছে, আমি হলে মেরেই ফেলতাম। কি বলছিস তুই এসব? উনি যা করেছেন এটা মোটেও ভালো কাজ নয়। এভাবে মানুষকে মারা পাপ। উনি তো ওনাদের আইনের হাতে তুলে দিতে পারতো, তারপর বাকিটা তারা দেখতো। কি দেখতো? হ্যাঁ, প্রমাণ আছে তোর কাছে কোনো? এই তো, আইনের হাতে দিলে প্রমাণের অভাবে ও ছাড়া পেয়ে যেত, আর বের হয়েই তোর ক্ষতি করতো। তাই সুতো যা করেছে একদম ঠিক করেছে। ইতি যতই যুক্তি দিক না কেন, কায়াসার সুতো মানে ঈশানের কাজটা মোটেও ভালো চোখে দেখছে না। ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া দিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে কায়াসা। সে এখন তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা কায়াসার নিজের বাড়ি। চট্টগ্রামের উদ্দেশ্যে কাল মধ্যরাতের বাসেই উঠে পড়েছিল কায়াসা। বাসায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে যায়। এতক্ষণ চিন্তিত থাকলেও বাড়ির বাইরের পরিবেশ দেখে কায়াসার ভুরু কুঁচকে ওঠে। কারণ বাড়ির বাইরে দেয়ালের এক অংশ ছোট ছোট লাইট দিয়ে সাজানো। তবে কায়াসা এতে এত মনোভাব না দিয়ে তাড়াতাড়ি লাগেজ নিয়ে ভেতরে আসতে থাকে। আসলে কাল সন্ধ্যার দিকে তার ফুপু তাকে ফোন করে বলেছে তার বাবা নাকি খুব অসুস্থ, সে যেন তাড়াতাড়ি চট্টগ্রামে চলে আসে। এটা শুনে কায়াসা রাতেই বাসে উঠে পড়ে। বেল দিলে একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। কায়াসা মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে ঢুকে পড়ে। আরে আরে, কে কেডা আর ভিতরে যাচ্ছেন কেল্লাই? কায়াসার পিছন পিছন আসতে আসতে মেয়েটা বলে, কিন্তু কায়াসা সেদিকে পাত্তা না দিয়ে তার ফুপুকে ডাকতে থাকে। ফুপিমণি, ফুপিমণি। আরে নিশুমা, তুই এসে পড়েছিস? কতদিন পর তোকে দেখলাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? এসব ছাড়ো ফুপি, আগে এটা বলো আব্বু কোথায়, কি হয়েছে আব্বুর?
আরে তুই শান্ত হ আগে। তুমি আগে বলো আব্বু কোথায়? ভাইজান তো ছাদে। কায়াস আর কোনো কথা না বলে লাগেজটা নিচে ফেলে দৌড়ে ছাদের দিকে চলে যায়। কি রে মিতা, এভাবে কি দেখছিস? যা ব্যাগটা রেখে আয়। কোথায় রাখবো ফুফু আম্মা? আর এই মাইয়াটাই বা কেডা? আরে এইটা নিশু, তোর সাহেবের মেয়ে। ও আচ্ছা, এইটা তাহলে আফা। আসলে কোনোদিন দেখি নাই তো, তাই চিনতে পারি নাই। আচ্ছা এবার যা ব্যাগটা তুলে রেখে আয়, আর তাড়াতাড়ি আসবি, অনেক কাজ বাকি। কায়াসা ছাদে এসে দেখে কয়েকটা লোক দেয়ালে লাইট লাগাচ্ছে আর তার বাবা তাদের কাজের তদারকি করছে। আব্বু? হাঁপাতে হাঁপাতে বলে কায়াসা। মেয়েকে দেখে আকাশ মির্জা খুবই খুশি হয়। মা, তুই এসে পড়েছিস? কায়াসা দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। আব্বু তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে তোমার? আরে মা, শান্ত হ, আমি ঠিক আছি, আমার তো কিছু হয়নি। তাহলে ফুপিমণি যে বলল? আগে তুই ফ্রেশ হয়ে নে, তারপর আমি তোকে সব বলছি। কিন্তু কিন্তু পরে শুনবো, আগে যা ফ্রেশ হয়ে নে। কায়াসা নিজের রুমে এসে লাগেজ থেকে একটা জামা বের করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তার বাবার রুমে চলে আসে। আব্বু আসবো? আরে এত তাড়াতাড়ি এসেও পড়েছিস, আয় আয়। আব্বু এসব কি? বাড়িতে লাইটিং করা হচ্ছে কেন? আর তোমার কিছু না হলে ফুপিমণি আমাকে আসতে বললো কেন? এদিকে আয়, আমার পাশে বস। বলো এবার। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে? মানে বলতে চাইছি, তোর কি কারোর সাথে কোনো সম্পর্ক আছে? না তো। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। আমি তোর কাছে এইটাই আশা করছিলাম। কিন্তু আব্বু কি হয়েছে তা তো বলবে। হঠাৎ এরকম প্রশ্ন। আর আমার সাথে কারো সম্পর্ক নেই, এটা শুনে আলহামদুলিল্লাহ বলার কি আছে? সেটা তুই বুঝবি না। শোন মা, তোকে এখানে আনানোর আসল কারণটা বলি। আজ তোর বিয়ে। আমি জানতাম তোকে এমনিতে বললে তুই কখনো আসতি না, তাই তোকে মিথ্যা কথা বলে আনলাম। আব্বু তুমি এসব কি বলছো? আমার পড়াশোনা এখনো বাকি। আমি মাত্রই মেডিকেলে পড়া শুরু করলাম। আমি এক্ষুনি বিয়ে করতে চাই না। তুমি তো জানো আমি এই পর্যন্ত পৌঁছাতে কত কষ্ট করেছি। আমি জানি মা, কিন্তু আমি যা করছি সব তোর ভালোর জন্যই করছি। আমি তোর আব্বু, আমি কি তোর খারাপ চাইবো বল? আব্বু তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। ভাইজান তুমি যাও, আমি ওকে বোঝাচ্ছি। কায়াসার ফুপু বলে, দেখ বোঝাতে পারিস কিনা। ফুপিমণি এসব কি? তোমরা আমাকে এভাবে মিথ্যা কথা বলতে পারলে? নিশুমা শান্ত হ। আমরা কেউই তোকে মিথ্যা কথা বলতে চাইনি, কিন্তু কি করব বল, মিথ্যা না বললে যে তুই আসতি না। মা তুই রাজি হয়ে যা বিয়েতে, এতেই সবার মঙ্গল। না হলে যে ভাইজানের অনেক সমস্যা হবে, আর তোরও বাঁচা মুশকিল হয়ে যাবে। মানে যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে তার আব্বুর কাছ থেকে ভাইজান 50 লক্ষ টাকা ধার নিয়েছে, কিন্তু এখনো তা ফেরত দেয়নি, আর না দিতে পারবে। এটার জন্য ওরা ভাইজানকে অনেক দিন ধরে ব্ল্যাকমেল করছিল। আর ওরা যখন জানতে পারে ভাইজানের একটা মেয়েও আছে, তখন ওরা বলে যেন তোর সাথে ওদের ছেলের বিয়ে দেই, নয়তো তোর সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, আর ভাইজানকেও শান্তিতে বাঁচতে দেবে না। তুই চিন্তা করবি বলেই তোকে এসব আমরা জানাইনি। তাই বলছি বিয়েতে রাজি হয়ে যা, এতেই সবার মঙ্গল। কায়াসা কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে। রুমে এসে কায়াসা তাড়াতাড়ি ইতিকে ফোন করে। হ্যালো ইতি, কোথায় তুই? এই তো কলেজ থেকে বের হচ্ছি। কেন? আর তুই আজ এলি না কেন? শোন ইতি, আমি খুব বড় একটা বিপদে পড়ে গিয়েছি। কি হয়েছে? তুই এখন কোথায়? আমি এখন চট্টগ্রামে আছি। আব্বু আর ফুপিমণি মিলে মিথ্যা কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছে। আর এখানে এসে জানতে পারি ওনারা আমার সাথে একজন অপরিচিত কারো বিয়ে ঠিক করে ফেলেছে। আর সন্ধ্যায় নাকি বিয়ে। কি বলছিস তুই সব? আর আঙ্কেল হঠাৎ এরকম কিছু করলো কেন? ফুপিমণি বলেছে যে আব্বু নাকি ওনাদের থেকে অনেকগুলো টাকা ধার করেছে, এখন সেটা ফেরত দিতে পারছে না। আর তার বদলে ওনারা আমাকে চাইছে, না হলে আমাদের মেরে ফেলবে বলেছে। আমার সাথে খারাপ কিছু হবে এই ভয়ে তারা আমার বিয়েতে রাজি হয়ে গিয়েছে। সমস্যা তো খুবই জটিল। এখন তো তোর বিয়ে করা ছাড়া কোনো পথ খোলা নেই। আর ওয়েট, তোর শুধু কি জানে তোর আজ বিয়ে? জানি না,
তবে সেটা এখন ভাবার বিষয় নয়। ভাবার বিষয় এটা, আমি কি করে আবার ঢাকায় ফেরত যাব। তোর তো কোনো পছন্দ নেই, তাহলে বিয়েতে অমত কিসের? আমার কাছে পরিবেশটা পুরোই অজানা। যদি ওনারা খারাপ কেউ হয় তখন জানাশোনা থাকলে তাও ভেবে দেখতাম, কিন্তু অপরিচিত কারোর সাথে হুট করে বিয়ে করাটা মোটেও যুক্তিযুক্ত নয়। দেখা যাবে বিয়ের পর আবার অন্য কোনো নাটক করছে। আচ্ছা, তুই একটু শান্ত হ আর ভাব কি করা যায়। আমি এখন থেকে কিছুটা করার চেষ্টা করছি। সন্ধ্যা হয়ে যায়। কায়াসা ভেবেছিল হয়তো ঘরোয়া ভাব, ছোটোখাটো করে বিয়েটা হবে, কিন্তু না, সন্ধ্যা হতেই অনেক মানুষ চলে এসেছে। কায়াসা এখন ভাবছে এত মানুষের মাঝে সে পালাবে কি করে। আর এখন পালিয়ে গেলে তার বাবার মান সম্মান তো যাবেই যাবে, সাথে তাদের জীবন হুমকির মুখে পড়বে। কায়াসার ফুপুমণি আর কয়েকটা পার্লারের মেয়ে এসে কায়াসাকে তৈরি করিয়ে দিয়ে যায়। ফুপিমণি, এত মানুষ কেন? তোমরা কি সব আগে থেকে প্ল্যান করে রেখেছিলে নাকি? আরে না না, 2-3 দিন আগেই তো সব হলো। আর এত মানুষ কারণ তারা চায় বড় করে বিয়ের অনুষ্ঠান হোক। এসব আয়োজন মানুষ সব তারা করেছে। তোর আব্বু তো চেয়েছিল ছোট আয়োজন সব শেষ করতে, কিন্তু ওনারাই ধমক দিয়ে বলে ভাইজানকে চুপ করিয়ে দিয়েছে। এরই মধ্যে নিচে থেকে শোরগোল শোনা গেল। মনে হয় ওনারা চলে এসেছেন। তুই থাক, আমি কিছুক্ষণ পর এসে তোকে নিয়ে যাব। ফুপুমণি বেরিয়ে গেলে কায়াসা ফোনটা নিয়ে ইতিকে ফোন দেয়। ইতি, ওরা তো চলে এসেছে, এবার কি হবে? কায়ু, তুই চিন্তা করিস না, আমি কয়েক ঘন্টার মধ্যে তোদের বাসায় পৌঁছে যাব। এর মধ্যে তুই কিছু একটা করে বিয়েটা আটকা। কায়াসা ফোন কেটে দিয়ে চিন্তা করতে থাকে যে কি করা হয়। বিছানায় বসে চিন্তা করেছিল কায়াসা। হঠাৎ করে সে মাথা ঘুরে বিছানায় পড়ে যায়। পিট পিট করে চোখ খুলে কায়াসা। সে আস্তে আস্তে উঠে বসে। আশেপাশে তাকিয়ে দেখে বাইরে আলো ফুটেছে। ভুরুকুসকে কায়াসার রুমটা একবার দেখে। আরে, এটা তো তার রুম না, কিন্তু সে এই রুমটাকে চেনে। এটা আদ্রিকের বাড়ির গেস্ট রুম। কায়াসা তাড়াতাড়ি বিছানা থেকে নেমে নিচে নেমে আসে। সে এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজতে থাকে। কায়াসা বুঝতে পারছে না, সে তো তার বাসায় ছিল, তাহলে ঢাকায় আদ্রিকের বাড়িতে কি করে এলো? আরে ম্যাডাম, আপনি উঠে পড়েছেন? সুমি, আমি এখানে কি করে? আর তোমার স্যার কোথায়? ওনাকে ডাকো। আমি এখানে কায়েশা। কায়াসা পিছন ফিরে দেখে আদ্রিক উপরে দাঁড়িয়ে আছে। আদ্রিক স্যার, আমি আপনার বাড়িতে কি করে এলাম? আমি তো চট্টগ্রামে ছিলাম, তাহলে ঢাকায় কি করে? মাত্রই উঠেছ, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আমার রুমে এসো, বলছি তোমাকে সব। আদ্রিক নিজের রুমে চলে যায়। কায়াসা দ্রুত পায়ে গেস্ট রুমে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। মুখ ধোয়ার সময় কায়াসা খেয়াল করে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলটাতে নীল রঙের কালি লেগেছে। তবে কায়াসা এই বিষয়টাকে এড়িয়ে গিয়ে আদ্রিকের রুমে চলে আসে। বলুন এবার। বলছি, তবে তার আগে তোমাকে একটা কথা বলবো, শোনার পর মোটেও চেলাপালা করবে না। আচ্ছা বলুন। তুমি এখন কাগজে কলমে আমার স্ত্রী। যদিও ধর্মীয়ভাবে আমাদের বিয়ে হয়নি, কিন্তু তাও তুমি এখন আমার স্ত্রী। আদ্রিকের কথা শুনে কায়াসার নিজের বৃদ্ধ আঙুলটার দিকে তাকায়। তারপর আঙুলটা আদ্রিকের দিকে করে বলে, তার মানে এটা? যেহেতু তুমি অজ্ঞান ছিলে, তাই টিপসই নেওয়া হয়েছে। কিন্তু কিভাবে হলো এসব? শান্ত গলায় জিজ্ঞেস করে কায়াসা। কাল। ফ্ল্যাশব্যাক। কলেজ ছুটি হয়ে যাওয়ার পর আদ্রিক নিজের কেবিনে বসে খাতা দেখছিল। তখন ইতি এসে উপস্থিত হয় সেখানে। আজিক স্যার? হাঁপাতে হাঁপাতে বলে ইতি। আরে ইতি, তুই এই সময় এখানে? বাড়ি যাওনি কেন? স্যার, অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছে। আমার এখন আপনি ছাড়া কারোর কথা মনে পড়েনি। আমার মনে হচ্ছে আপনি কিছু করতে পারবেন। কিন্তু কি হয়েছে? স্যার, কায়াসের আব্বু ওর বিয়ে ঠিক করে ফেলেছেন। ও আচ্ছা, কিন্তু এতে আমি কি করতে পারি? স্যার, কায়াসা এই বিয়ে করতে চায় না। প্রথম কারণ, সে তাদের কাউকে চেনে না। আর দ্বিতীয়, বিয়ে হয়ে গেলে কায়াসা আর পড়াশোনা করতে পারবে না, আর ওর ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে। প্লিজ স্যার, আপনি কিছু একটা উপায় বলুন যাতে কায়াসার বিয়েটা ভেঙে যায়। আদ্রিক কিছুক্ষণ চুপ করে কিছু একটা চিন্তা করে। এতে আমরা এখন ওর থেকে অনেক দূরে, আর এত দূরে থেকে কিছু করা সম্ভব নয়। কিছু করতে হলে আমাদের কায়েশের বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলতে হবে। ঠিক বলেছেন স্যার। আচ্ছা স্যার, আমি তাহলে এখন বের হচ্ছি। দাঁড়াও ইতি, আমি তোমার সাথে যাব।
তুমি একা গিয়ে কিছু করতে পারবে বলে মনে হয় না। আপনি? আচ্ছা স্যার, চলুন। ইতি আর আদ্রিক কলেজ থেকে সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কায়েসার বাড়ি যেহেতু ইতি আগে থেকে চিনতো, তাই তাদের বেশি অসুবিধা হয়নি। ইতি গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে ঢুকে পড়ে। কায়েসা, কায়েসা! চিৎকার করে বলে ইতি। আরে আরে, কেডা আপনি? সাহেবের মাইয়ের নাম লইয়া চিল্লান কেন? বউয়ের নাম ধরে এমন কইরা কেউ চিল্লাই নাকি? আগে এটা বলুন, কায়েসা কোথায়? আফা তো নিজের রুমে অজ্ঞান হইয়া পইরা আছে। সাহেব, ভাইজান, বরের বাড়ির সবাই তো সেইখানে। আমাকে রুমটাতে নিয়ে যাও। কিন্তু আমনি কেডা? আমি কায়েসার বান্ধবী ইতি। আচ্ছা, আহেন। মিতা নামের মেয়েটা ইতিকে কায়েসার রুমে নিয়ে যায়। ইতি রুমে গিয়ে দেখে অনেকগুলো মানুষ ভিড় করে আছে। ইতি ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখে কায়েসা বিছানায় শুয়ে আছে। কায়ু, কি হয়েছে তোর? ওঠ, দেখ আমি চলে এসেছি। আরে এই মেয়ে, কে তুমি? ভিতরে এলে কি করে? কায়েসার ফুপু বলে, আমি ইতি, কায়েসার বান্ধবী। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে, যদি একটু সবাইকে যেতে বলতেন। কি বলবে সবার সামনে বলো। গম্ভীরভাবে বলে কায়েসার বাবা। আঙ্কেল, আমার কথাগুলো সবার সামনে বললে কিন্তু আপনার সম্মানের সমস্যা হবে। আকাশ সাহেব সবাইকে বাইরে যেতে বললেন, কিন্তু কায়েসার ফুপু থেকে যায়। বলো কি বলবে। আঙ্কেল, আপনি এটা কি করছেন? কায়েসাকে এভাবে হুট করে বিয়ে দিতে দিচ্ছেন? ও তো এই বিয়েতে রাজি নয়, তাহলে কেন ওকে ব্ল্যাকমেল করিয়ে বিয়েতে জোর করেছেন? আমি মোটেও ওকে ব্ল্যাকমেল করছি না, যা করছি ওর ভালোর জন্যই করছি। কোনো ভালো কিছু হচ্ছে না ওর, এতে ওর জীবন শেষ হয়ে যাবে। এই মেয়ে, তুমি নিশাতের বান্ধবী, তাই এতক্ষণ সহ্য করেছি। তুমি কিন্তু বেশি কথা বলছো। আমি যা বলছি ঠিকই বলছি। আমি কায়েসাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। ওর যখন মনে হবে এটা বিয়ে করার জন্য উপযুক্ত সময়, তখনই যে থেকে আপনাকে বলবে। না, নিশাত কোথাও যাবে না। বরযাত্রীও চলে এসেছে, এখন কি করে বিয়ে বন্ধ করা যায়? ফুপুমণি বলে, সেটা আপনাদের ব্যাপার। আমি কায়েসাকে নিতে এসেছি, ওকে নিয়ে যাব। এটা সম্ভব না, নিশাতের বিয়ে আজই হবে। আপনি কেমন বাবা, হ্যাঁ, যে নিজের মেয়ের মত নেই জেনেও তাকে জোর করে বিয়ে দিচ্ছেন? এত যদি জোর করার ইচ্ছে থাকতো তাহলে এত পড়াশোনা কেন করিয়েছেন? কেন ওকে ডাক্তার হওয়ার স্বপ্নে দেখিয়েছেন? পড়াশোনা বিয়ের পরেও করা যাবে। গম্ভীরভাবে বলে কায়েসার বাবা। হাসালেন আঙ্কেল। আঙ্কেল, আপনি কিন্তু ভালো করেই জানেন বিয়ের পর কায়েসা পড়াশোনা করতে পারবে না, তাও কেন ওকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন? আর আপনি কিন্তু জানেন পরিবারটা মোটেও ভালো হয়। যদি ভালো হতো তাহলে আপনার এত হুমকি দিতেও না। এই মেয়ে, তুমি নিজের সীমার মধ্যে থাকো। মেয়েটা আমাদের, তাই সিদ্ধান্তটা আমরাই নেব। আপনারা? এতে তুমি কিছু বলো না, আমি বলছি বাকিটা। পেছন থেকে আদ্রিক বলে, এটা আবার কি? তুমি কি সাথে করে পুলিশ নিয়ে এসেছো নাকি? কায়েসার বাবা বলে, আমি হচ্ছি ডাক্তার আদ্রিক হাসান, সে সাথে ওদের কলেজের প্রফেসর। আঙ্কেল, আপনি প্লিজ আমার সাথে আসুন, আপনার সাথে আমার একটু কথা আছে। আবার তুমি কি বলবে? ফুপুমণি বলে, চলো তুমি আমার সাথে। আকাশ সাহেব আদ্রিককে ওনার রুমে নিয়ে যায়। আদ্রিক ওনাকে অনেক বোঝায়, অতঃপর উনি কিছুটা হলে বুঝতে পারেন। তোমার কথা না হয় বুঝলাম, বিয়েটা না হয় আমি ভেঙে দেব, কিন্তু আমার মেয়েটার কি হবে? আশেপাশের মানুষরা যখন জানতে পারবে বিয়েটা হয়নি, তখন তো ওরা নানা রকম কথা বলবে। আর নিশাত আমার কাছেও থাকে না, সে ঢাকা শহরে একা থাকে। যদি এরা কিছু করে ফেলে তো? তোমার কথায় আমি বিয়েটা ভেঙে দিলাম, ঠিক আছে, কিন্তু আমার মেয়ের দায়িত্বটা কে নেবে? আকাশ সাহেব কথা বলে আদ্রিকের দিকে তাকায়। ওনার তাকানোর ধরন দেখে আদ্রিক বুঝে যায় উনি কি বলতে চাইছেন। তারপর এবার মুখ খুলে কায়েসা। তারপর আর কি, উনি আমাকে বলেন তোমাকে যাতে আমি বিয়ে করি, আর এতে ইতিও মত দেয়। তাই তখনই আমাদের বিয়ে হয়েছে, আর আমরা এখানে চলে আসি। সব তো শুনলে, এবার বলো তোমার কি এই সম্পর্কে আপত্তি আছে? আপত্তি থাকলে এখনই বলে দাও তাহলে। আদ্রিকের কথা শেষ হওয়ার আগেই কায়েসা উঠে দাঁড়ায়। বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে বললেই শেষ হয়ে যাবে। যেভাবেই হোক বিয়েটা হয়েছে, আর আমি এই সম্পর্কটাকে সম্মানও করি। যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি আপনার সাথে সংসার করতে রাজি।
আশা করি আপনারও কোনো আপত্তি নেই। কায়াসা চলে যেতে নিলেও আবারও পিছনে ফিরে তাকায়। আমি কি এখন থেকে এখানেই থাকবো?